হাসান আরিফের আকস্মিক মৃত্যু, শোক ও সমবেদনা রাষ্ট্রপতি ডক্টর ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের। গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় আটক ৩ জন কারাগারে, মিলেছে মাদকাসক্তের প্রমাণ। কলকাতায় সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হাড় মাংস বাংলাদেশের এমপি আনারে ডিএনএ পরীক্ষার ফল। কনসার্টের জন্য প্রস্তুত আর্মি স্টেডিয়াম, প্রধান আকর্ষণ রাহাত ফতে আলী খান, সরাসরি সম্প্রচার এনটিভিতে। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে আকস্মিক মারা যাওয়া অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডির বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এর আগে দুপুরে অসুস্থ বোধ করলে হাসান আরিফকে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। হঠাৎই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ। নিজ বাসায় সরকারের এই উপদেষ্টা অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপদেষ্টার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান তার সহকর্মী ও স্বজনরা। সমবেদনা জানান শোক সন্তপ্ত পরিবারের প্রতি। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। মিশরে অনুষ্ঠিত D8 সম্মেলনে যোগদান শেষে বিমানবন্দরে নেমেই হাসান আরিফের মৃত্যুর খবর শোনেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দর থেকে সরাসরি ছুটে যান হাসপাতালে। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ রাজনৈতিক নেতারা। স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ যে কাজ শুরু হয়েছে, এই সময় তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। এদিকে ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয় সরকারের বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফের প্রথম নামাজের জানাজা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। জানাজা শেষে তার দাফন সম্পর্কে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরশুদিন সকালে ওনার মেয়ে আসবেন, আসার পরে তারপরে শেষ যেগুলো কাজ আছে অনুষ্ঠানাদি সেগুলো করে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে। চলতি বছরের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলে ডক্টর ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ওই দিনই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। প্রথমে তাকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। পরে তাকে দায়িত্ব দেয়া হয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের। এর আগে উপদেষ্টা হাসান আরিফ 2001 থেকে 2005 পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2008 থেকে 2009 পর্যন্ত ফখরুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী বিশিষ্ট আইনজ্ঞ হাসান আরিফ 1941 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।
মিশরের কায়রোতে বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি স্বপ্ন পূরণ এবং জীবনে সফল হতে চ্যালেঞ্জ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় তিনি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সেই চ্যালেঞ্জ গ্রহণ করায় বাংলাদেশের জনগণ সুফল ভোগ করছে। সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, সমাজ পরিবর্তনের লক্ষ্য অর্জনে এর বিকল্প নেই। এছাড়া নিজের 3-0 থিওরি সম্পর্কে নোবেল বিজয়ী বলেন, বিশ্বকে এগিয়ে নিতে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য এবং শূন্য বেকারত্ব এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া জরুরি। Once you dream, it will happen. So I talk about zero unemployment. I said all human beings are born as entrepreneurs. Job is the legacy of slavery. We don't want slavery. We don't want to be slaves. But the education system forces us to do that because they say you need a degree, you need a piece of paper. Because if you produce a piece of paper, you get a job. I said, I want to create an education system where we don't need a piece of paper. We don't need a degree to show it to somebody. I use the knowledge to change the life of the other people, change the life of any people. That's what entrepreneurship is all about. নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় রোববার রিমান্ড শুনানির তারিখ ধার্য করে প্রাইভেট কার চালকসহ 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে। প্রাইভেট কারের চালকসহ 3 যাত্রীর ডোপ টেস্ট করার পর তারা মাদকাসক্ত ছিল বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জানান, পূর্বাচলে বৃহস্পতিবার দিবাগত রাতে বুয়েটের 3 শিক্ষার্থীর মোটরসাইকেল চেকপোস্টে তল্লাশির সময় বেপরোয়া প্রাইভেট কার চালিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে বুয়েট কম্পিউটার সায়েন্স বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহত হয়। অপর 2 জন সহ 2 পুলিশ সদস্য আহত হন। অত্যন্ত দ্রুতগতিতে মোটরসাইকেলটিকে সজোরে আঘাত করার ফলে ঘটনাস্থলেই বুয়েটের একজন মেধাবী ছাত্র, ওর নাম হচ্ছে মোহতাসিম মাসুদ, সিইসি ডিপার্টমেন্টের 21 ব্যাচের, ও ঘটনাস্থলেই মারা যায় এবং সাথে আরও 2 জন ছিল। রাজধানীর 300 ফিটে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। নিহত মোহতাসিম মাসুদ সিএসসি 2021 ব্যাচের শিক্ষার্থী। শুক্রবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে পলাশীর মোড়ে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। অবিলম্বে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। শিক্ষার্থীরা জানান, ভোরের দিকে চেকপোস্টে ছাত্রদের পরিচয় যাচাইয়ের সময় একটি প্রাইভেট কার চাপা দেয়। মদ্যপ অবস্থায় মুবিন আল মামুন নামে এক যুবক গাড়ি চাপা দেয়। সে সাবেক এক সেনা কর্মকর্তার ছেলে হওয়ায় প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। যে কোনো মূল্যে এই ঘটনার অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতার ব্যাপারে আমরা আহ্বান জানাচ্ছি। সড়কে যেন আর কারো প্রাণ না ঝরে, নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে নিশ্চিত করতে সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক ঐক্যকে স্বাগত জানালেও কোনো দল যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পায় সেদিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। শুক্রবার বিএনপি পরিবার আয়োজিত জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। কিন্তু কেন জানি মনে হচ্ছে রোড ম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোড ম্যাপ। বিএনপির সাথে ছল চাতুরি করে কোনো লাভ হবে না। জাতীয় নাগরিক কমিটি এই নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে, ঠিক ভালো কথা। গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি তখন যে কেউ রাজনৈতিক দল সেটা করতে পারে, কিন্তু এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে।
জুলাই অভ্যুত্থান নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয় ১৭তম বাংলাদেশের আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়। শতাধিক দেশের ২৭৬টি চলচ্চিত্র নিয়ে আয়োজিত হচ্ছে উৎসবটি। আয়োজক শর্ট ফিল্ম ফোরাম। উপদেষ্টা বলেন, চলচ্চিত্র জগৎকে অবহেলার চোখে দেখা হয়। জানান, সরকারের পক্ষ থেকে সংস্কৃতি জগতের সংস্কারের যেসব সুযোগ রয়েছে সে বিষয়ে কাজ করা হচ্ছে। এবারে উৎসবটি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ এবং শিল্পী SM সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতি উৎসর্গ করা হয়েছে। আমাদের এই জুলাই অভ্যুত্থান এবং বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার আসলে চলছে। যে জুলাই অভ্যুত্থানের আমাদের যেই গণমানুষের অংশগ্রহণ, সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ, সেটা এই ধরনের শর্ট ফিল্ম বা চলচ্চিত্রের মধ্য দিয়ে ফুটে উঠবে এবং আমাদের একটা হিস্ট্রি এবং ন্যারেটিভ তৈরি হয়ে থাকবে, আমরা এটা প্রত্যাশা করি। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে তাদের কোনো অস্থিরতা নেই, তবে যথাসময়ে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। শুক্রবার দুপুরে কেরানীগঞ্জে দলের ঢাকা জেলার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারকে জনগণ বসিয়েছে, তারা শহীদের রক্তের মর্যাদা দেবে বলেও আশা করেন তিনি। বলেন, যা কিছু ন্যায়সঙ্গত তার সাথে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা আছেন। জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, লুটপাট, জায়গা জমি দখলের সাথে জড়িত না। এসব দলের নেতাকর্মীরা সরকারকে সহযোগিতা করতে চায়। যথাসময়ে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন দেবার দাবি জানান জামায়াতের আমির। মধ্যখানের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, আমরা মোবারকবাদ জানাই। আমি আজকেই দাবি করছি না, কিন্তু ঘোষণাটা হলে এদেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সরকার আবার মঈন ফখরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না। ছাত্র জনতার জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আয়োজিত কনসার্ট ইকোস অফ রেভলিউশনে গান করবেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রাহাত ফতে আলী খান। আর্মি স্টেডিয়ামে শনিবার আয়োজিত এই কনসার্ট সব প্রস্তুতি শেষ। দেশীয় ব্যান্ড চিরকুট আর্ট সেল ছাড়াও কয়েকটি ব্যান্ড এবং শিল্পীরা এতে গান পরিবেশন করবেন। ভিআইপি, ফ্রন্ট রো এবং জেনারেল ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। এই কনসার্ট থেকে যা আয় হবে তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। পুরো কনসার্ট সরাসরি সম্প্রচার করবে এনটিভি। জমকালো আয়োজন, লাইটিং, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এলইডি ডিসপ্লে, সবকিছু মিলিয়েই প্রস্তুত আর্মি স্টেডিয়াম। পারফরমেন্সকারী ব্যান্ডগুলো ইতিমধ্যে তাদের রিহার্সাল সেরে নিয়েছেন। জুলাই আগস্টে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণে আত্মত্যাগ করেছেন তাদের সঙ্গে বরাবরই এনটিভি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির বার্তা বিভাগের প্রধান জহিরুল আলম। জুলাই বিপ্লবের শহীদদের পরিবারগুলো এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য স্পিরিটস অফ জুলাই যে আয়োজনটি করেছে এটি অত্যন্ত মহতী উদ্যোগ এবং এই উদ্যোগের পাশে এনটিভি সবসময় তাদের পাশে আছে এবং সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যই আমরা এনটিভি ব্রডকাস্ট পার্টনার হিসেবে আমরা এর সঙ্গে যুক্ত হয়েছি। আমরা আশা করছি যে এই উদ্যোগের মাধ্যমে সারা দেশের মানুষ যুক্ত হবে এবং সবার কাছে আমরা এই স্পিরিটটা পৌঁছে দিতে পারবো যে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার এদের জন্য। এনটিভির পাশাপাশি অন্যদেরকেও এই মহতী উদ্যোগে সামিল হতে আহ্বান করেন এনটিভির হেড অফ প্রোগ্রাম আলফ্রেড খোকন। উপমহাদেশের অত্যন্ত প্রখ্যাত শিল্পী রাহাত আলী খান আসছেন, তারপরে বাংলাদেশের সমস্ত ভালো ব্যান্ডের অধিকাংশরই অংশগ্রহণ থাকছে। যারা শহীদ পরিবার আছে, যারা আহত হয়েছে, এদের জন্য আপনাদের একটা ভূমিকা থাকবে এই কনসার্টে আসা। কনসার্টটা শুধু যে একটা উপভোগের জায়গা থেকেই না তা না, এটার সঙ্গে আমাদের অনেক কিছু সম্পর্কিত আছে। সো আমি দর্শক, শ্রোতা, বন্ধুদের সবাইকে আহ্বান জানাবো, কনসার্ট উপভোগ করুন, টিকিট কেটে আসুন দেখতে। কালকে আশা করি আপনারা দারুণ এক সন্ধ্যা পাবেন, এ বিষয়ে আমরা নিশ্চিত। কনসার্টটির আয়োজক মহিউদ্দিন মাহি বলেন, ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে কনসার্টকে কেন্দ্র করে। সবাই চাইলে কিন্তু টিকিট পারচেস করতে পারে, অনলাইনে করার সুযোগ রয়েছে, একই সাথে ফিজিক্যাল টিকিট কিনতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ওখানে আমাদের বুথ থাকবে, সেখান থেকে ফিজিক্যাল টিকিটও কেনা যাবে, অথবা অনলাইনে সবসময় অ্যাভেলেবল থাকবে আগামীকালকে দুপুর 12টা পর্যন্ত টিকিট। সবাই চাইলে সেখান থেকে কিনতে পারে। শিক্ষার্থীদের জন্য আমাদের বিশেষ ছাড় রয়েছে,
শিক্ষার্থীদের জন্য 16%, 36% এবং 24% ছাড় রয়েছে। আমাদের 3টি সেগমেন্ট রয়েছে টিকেটের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন স্পিরিট অফ জুলাই আয়োজনে এই কনসার্টে পারিশ্রমিক নেবেন না রাহাত ফতে আলী খান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং প্রসঙ্গ। পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা, উদ্বেগ, স্বার্থের উপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে ইচ্ছুক ভারত। আজ সংবাদ সম্মেলনে একথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের জনগণই দুই দেশের মধ্যকার সম্পর্কের প্রধান অংশীদার। একই সঙ্গে ভারতের যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি সহ বহুমুখী খাতে বাংলাদেশ সম্পৃক্ত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করা হচ্ছে। জয়সওয়াল জানান, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফরকালে অন্তর্বর্তী সরকারকে ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থনের কথা বলা হয়েছে। রাজধানীর বনশ্রী এলাকার একটি 6তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 9:45টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। স্থানীয়দের সহায়তায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় ভবনটিতে আটকা পড়া বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ছয়তলা ভবনের 2 তলায় আগুনের উৎস। ফ্রিজের মধ্যে আগুনটা লাগছিল। ভিতরে 3 তলার মধ্যে 5 জন লোক আটকে ছিল। আমাদের উদ্ধারকর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে এখানে সেফ জায়গায় নিয়ে আসছে। কোনো হতাহত আমরা কোনো খবর পাইনি। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জুলাই আগস্টে শহীদদের হত্যার বিচার করতে না পারলে সেটিই হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। তিনি বলেন, নিজেদের কর্মকাণ্ডের কারণে ইমেজ সংকটে পুলিশ। সুনামের সঙ্গে কাজ করে সেই ইমেজ ফিরিয়ে আনতে হবে। সার্জিস বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে ব্যবহার করেছে। শুক্রবার সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে খুলনা বিভাগে নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় 58 পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুনি হাসিনার বিচার করা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত, তাদের বিচার করা অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারিতেই উদ্বোধন হতে যাচ্ছে যমুনা রেলওয়ে সেতু। একথা জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেছেন, সেতুটি চালু হলে পূর্ণ গতিতে একই সাথে সেতুটি অতিক্রম করবে 2টি ট্রেন। জানান, 1998 সালে উদ্বোধন করা যমুনা বহুমুখী সেতুতে একটি সিঙ্গেল রেল সেতু ছিল, যেটি অতিক্রম করতে সময় লাগত প্রায় 20 মিনিট। ফলে এখানে একটি পৃথক রেল সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের, যেটি এই সেতুটি চালুর মধ্য দিয়ে পূরণ হতে যাচ্ছে। শুক্রবার বিকেলে রেল সেতু ও সেতুর উভয় প্রান্তে 2টি স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 22 ডিসেম্বর থেকে পাঠকদের কাছে পৌঁছে যাবে দৈনিক আমার দেশ পত্রিকা। গণমাধ্যমে মানুষের আস্থা ফেরাতে ফ্যাসিবাদ আর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন পত্রিকাটির সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি দাবি করেন, আমার দেশ কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। যারা শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী আচরণ করবে তাদের বিরুদ্ধেই কাজ করবে গণমাধ্যমটি। বিশ্বের নির্যাতিত মুসলমানদের পক্ষে থাকার কথাও জানিয়েছেন মাহমুদুর রহমান। রোববার থেকে সংবাদপত্রটি প্রকাশের পর গণমানুষের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক। সেই দুই পক্ষের বক্তব্য, মন্তব্য থাকতে হবে। সুতরাং আমি যে সঠিক খবর যেটাকে বলছি, সঠিক খবরের ডেফিনেশন আমার কাছে এই দুই পক্ষের মন্তব্য দিয়ে যে খবর আসবে সেটাই সঠিক খবর। ইনশাআল্লাহ আমার দেশে আমরা সেই সঠিক খবরটা দেব। দুর্নীতির বিরুদ্ধে আমরা একেবারে সোচ্চার ছিলাম, এখনো সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভরা মৌসুমেও অস্থির রাজধানীর চালের বাজার। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। ব্রয়লার মুরগিতেও কেজিতে বেড়েছে 20 টাকার মতো। তবে কমেছে আলু এবং পেঁয়াজের দাম। বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ কিছুটা বাড়লেও স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। মেসবাহ হাসানের রিপোর্ট। 1.5 মাস পর আবারও বাড়তি চালের দাম। প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেট সহ কয়েক ধরনের চালের দাম। তবে আগের দামেই বিক্রি হচ্ছে 28 চাল। ভরা মৌসুমে এমন দামের কারণ জানেন না বিক্রেতারাও। দায় চাপাচ্ছেন মিল মালিক ও কর্পোরেট সিন্ডিকেটের উপর। সব চাউলে কেজিতে 5 টাকা 6 টাকা বেশি। 5 মাসের মধ্যে আপনার 80 টাকা ছাড়া যাবে। তো ওই সময় যদিও কমবে কয় টাকা, 2 টাকা 3 টাকা কমলো। কমার পরে তো আপনার এই জায়গায় আসতে পারবো না। এর আগে যেটা নিলাম সেটাতে আজকে যেটা ছিল তার 50 টাকা কমে নিয়েছি, অর্থাৎ 1850 নিয়েছি, আজকে চাইলো 1900। গেল সপ্তাহের চেয়ে কমেছে পেঁয়াজ ও আলুর দাম। দেশীয় আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে একই দামে। কমেছে নতুন আলুর দামও। পেঁয়াজ গত সপ্তাহে দেশি আসলে 140 টাকায়, আর নতুনটা আসছে 70 টাকা আজকে বেচতেছি। পেঁয়াজের দাম আগের থেকে অনেক কমছে, নতুন পেঁয়াজ আসছে। বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারে 8 টাকা বাড়ানোর পর বাজারে সরবরাহ বেড়েছে, কিন্তু এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। 20 টাকা 8 টাকা করে বাড়াইছে। ওটার ভিতরে আছে এখন 5 লিটার 850, 2 লিটার 350, 1 লিটার 175। কিনে 75 900 টাকা চেয়েছে দাম, ওরাও রাখছে 840 টাকা রাখছে, আর হবে না, তেলে পাচ্ছে না ওরা। ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। 3 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। তবে দাম কমে ডিমের ডজন বিক্রি হচ্ছে 135 টাকায়। ব্রয়লার 200 আর সোনালিটা হচ্ছে 320। কাঁচা মাল তো ভাইয়া বাজার একটু কম বেশ হলে দাম একটু বাড়ে। আর আজকে 2-3 দিন কাপ্তান বাজার বন্ধ, তো কাপ্তান বাজারে যে গাড়িগুলা ঢুকতো গাড়িগুলা কম ঢুকতেছে, কারণ কোনো খামারি মাল ঢুকাইতেছে না। শীতের ভরা মৌসুমে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা পর্যন্ত। ফুলকপির পিস 40 টাকা। মোটামুটি যা আছে নিয়ন্ত্রণ আছে, মোটামুটি খারাপ নয়, ভালোই আছে। আমাকে অবস্থার কথা কই লাভ আছে? লাভ নেই। এখন পেঁয়াজ থাকার কথা 40 টাকা 50 টাকা কাঁচা পেঁয়াজ, তাই না? দাম বেশি, সব কিছুর দামই বেশি। শীতে সবজি শীত তুলনায় ততটা কম না, সবজি যতটা আর কম থাকা কথা অতটা না। সবজির বাজারে স্বস্তি ফেরা না ফেরা আর দাম কমা নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মেসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কুয়েতের সুররা ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় 1-0 গোলে খুলনা স্পোর্টিং টাইগার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সোহাদা স্পোর্টিং ক্লাব। অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক কোরবান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে কাতারের বাংলাদেশ দূতাবাস। এনটিভি কাতার প্রতিনিধি জানান, 16 ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। দ্বিতীয় পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত। এতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এবং দূতালয় প্রধান মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আর এর সাথে শেষ করছি মধ্যরাতের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমের শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। উপদেষ্টা হাসান আরিফের আকস্মিক মৃত্যু, শোক ও সমবেদনা রাষ্ট্রপতি ডক্টর ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের। গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় আটক 3 জন কারাগারে, মিলেছে মাদকাসক্তের প্রমাণ। কলকাতায় সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হাড় মাংস, বাংলাদেশের এমপি আনারের ডিএনএ পরীক্ষার ফল। কনসার্টের জন্য প্রস্তুত আর্মি স্টেডিয়াম, প্রধান আকর্ষণ রাহাত ফতে আলী খান, সরাসরি সম্প্রচার এনটিভিতে।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।